একা হাতে সংসারের খুঁটিনাটি জিনিস দেখতে গিয়ে মাঝে মধ্যে কিন্তু অনেক কিছু ভুলে যাই। কোথায় কখন কি রেখে দিই, বা কেউ আমাকে কিছু বললে আধ ঘন্টা পরে ভুলে যাই, বা কোনো জিনিসটা কোথাও রেখে আসার পরে তারপরে যখন খুঁজতে যাই তখন কিন্তু মনে পড়ে না। আমার মনে হয় এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের সঙ্গেই হয়। তো যদি কারোর সঙ্গে হয়ে থাকে বন্ধুরা, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি ভাববো যে হয়তো আমার একার হয় না, অন্য কারোরও হয়। তো চলুন আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে বলতে আমি বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। বৃহস্পতিবারের একটুখানি ভিডিও আমি করে রেখেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে এই যে বৃহস্পতিবার নিরামিষ রান্না, তো দুপুরে আমি কিন্তু ওই কুমড়োর চপ বানিয়েছিলাম। আর আমার কুমড়োর চপটা কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে করা হয়। আমি প্রথমে গোটা কুমড়ো কিন্তু গ্রেট করে নিয়েছি, তার মধ্যে প্রয়োজন মতো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, হলুদ দিয়েছি, আর তার সঙ্গে আছে বেসন, আর কিছুই দিইনি। তো এইখানে দেখেছিলাম সকালে যেহেতু দোকানের বাচ্চাটাকে পান্তা খেতে দিয়েছিলাম, একটু আলু মাখা বেশি হয়ে গেছে। তো সেটা কি আর ফেলে দিব বলুন? আমরা তো ফেলতে চাই না কোনো জিনিস, বাধ্য না হলে, তাই না? তো সেটাকে ভাবলাম কুমড়োর মধ্যে দিয়ে দিই, একটু নরম হবে জানি, তো না ফেলে খেয়ে নিব। আর আলু তো খেতে কেউ পছন্দ করে না, এরকম মনে হয় মানুষ কেউ নেই, তাই কিন্তু দিয়ে দিলাম আমিও। আর দিয়ে কিন্তু এই যে কুমড়োর চপগুলো ভেজে নিচ্ছি, এগুলো একটু নরম হবে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। তো একে সাবধানে একটু ভাজতে হয়, তো আমি কিন্তু সাবধানে ভেজে নিচ্ছি। আর এগুলো খেতে সত্যি বাড়িতে কিন্তু সবাই ভালোবাসে। আর হ্যাঁ বন্ধুরা, কুমড়োটা কিন্তু অবশ্যই মিষ্টি কুমড়ো হতে হবে, মানে একদম এই যে আমি এনেছি ধরুন ডিপ হলুদ কালারের একদম কুমড়ো, তো সেটা কিন্তু অবশ্যই মিষ্টি হয় কুমড়োটা, আর চপ ভাজলেও দারুণ টেস্ট হয়। তো তারপরে এই যে দেখুন আমার কর্তামশাই কিন্তু কাঁকড়া ভাঙছে। আর এই কাঁকড়াগুলো এসেছে কোথা থেকে জানেন? দীঘা থেকে। আসলে আমাদের বাড়ির পাশেই একজনের বাড়িতে ট্রলার আছে, ওই যে মাঝে মধ্যে আপনাদেরকে দেখাই যে আইস ফ্যাক্টরির সামনে ওপর থেকে জল পড়ছে, ওদের বাড়িতে ট্রলার আছে। আর আমার কর্তামশাই কিন্তু ওদেরকে বলেছিল যদি কাঁকড়া পাও কিন্তু নিয়ে আসবে। আর ওই যে কাঁকড়া আর কিছুটা ভোলা মাছ আর একটা দুটো করে মেশা মাছ নিয়ে এসেছে, ওইটাই কিন্তু ঢেলে দিচ্ছে এখানে। আসলে অনেকটা আছে, তো আমি কিন্তু বাথরুমে ধুই না কখনো মাছ, বাথরুমে কিন্তু ধুলে আমাকে বড্ড আষ্টে গন্ধ করে, আমাকে একদমই ভালো লাগে না। আর এখানে বাসন কুসন পড়েছিল, তার উপরেই কিন্তু ঢেলে দিয়েছি। তো সেগুলো কিন্তু আমি লেবু দিয়ে ভালো করে মেজে নেব, গন্ধ করবে না, তো সেই জন্য কিন্তু সেখানে ফেলেছি। আসলে আমাদের কিচেনটা অনেকটাই ছোট, আর জায়গা সেরকম নেই বলে আলাদা করে আমি কোনো জায়গায় মাছটা রাখতে পারি না। আমি শুধু কাটাকুটি করলে এই নিচে বসে একটু কেটে নিই। আর যেহেতু কর্তামশাই এখানে ধুয়ে নিচ্ছে, তো সেই জন্য কিন্তু ও সেখানেই বসেছে। আসলে কাঁকড়া কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি কিন্তু একদমই ভাঙতে পারি না, যদি জ্যান্ত কাঁকড়া হয় তো কথাই নেই। তো সেই জন্য কর্তামশাইকে বললাম একটু ভেঙে গুছিয়ে দিতে, আমি বাকি ধুয়ে নিব। তো সেই জন্য ও কিন্তু বসে কাঁকড়াগুলো ভেঙে দিল। আর ও কাঁকড়া খেতে ভালোবাসে বলেই কিন্তু ওকে কাঁকড়ার জন্য যা করতে বলি ও কিন্তু করে দেয়। তো সেদিন আর কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি, অন্য কোনো কাজে ব্যস্ত ছিলাম, সেটা আর না বললে চলে। তো এটা কিন্তু পরের দিন, মানে শুক্রবারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ইলিশ মাছ এনেছিল কয়েকদিন আগে, তার কিন্তু মাথা আর তেল ছিল, তাই দিয়েই কিন্তু তরকারি করে নিচ্ছি। আসলে কয়েকদিন ধরে আমি কিন্তু সকালের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, খুবই ব্যস্ত থাকছি সকালে, তো সেই জন্য সম্ভব হচ্ছে না। যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি আপনারা আমার মানে ব্যাপারটা বুঝতে পারবেন, আর আমার পাশে কিন্তু প্রত্যেকেই থাকবেন, তাই না বন্ধুরা? তো এই যে কিন্তু আমি মাছের তেল দিয়ে, মানে ইলিশ মাছের তেল দিয়ে একটু শাকের তরকারি করছি। আর বন্ধুরা সত্যি কথা বলতে কি, এত কিছু দিয়েছি, শাক দিয়েছি, মাছ দিয়েছি, মাছের তেল দিয়েছি, আর ইলিশ মাছের তেল যদি চচ্চড়ি করা হয় দারুণ টেস্ট হয়। কিন্তু এখনকার দিনে যে ইলিশ মাছের তেল না, গন্ধ বলতে কিছুই নেই, মানে আমি খাইনি, এত বিচ্ছিরি লাগছিল তরকারিটা যে কি বলবো। আর বন্ধুরা
এই শাক দিয়ে সবজি দিয়ে করলে কিন্তু চেটেপুটে এই একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু এখনকার ইলিশ মাছের না মানে টেস্ট আছে, না তার তেলের মধ্যে টেস্ট আছে। ভেবেছিলাম অনেক দিন পরে করছি, হয়তো একটু হলেও টেস্ট হতে পারে, কিন্তু একদমই হয়নি বন্ধুরা। তো আমি একদমই খাইনি বলতে গেলে। ওই দোকানের বাচ্চা আর কর্তামশাই একটু খেয়েছিল, মেয়ে একটু খেয়েছিল। আমি টেস্ট করেই কিন্তু আর খাইনি, মানে এতটাই বিচ্ছিরি লাগছিল। তো বাকি তরকারিটা কিন্তু আমি ওই আমার হাউস হেল্পার যে এসেছিল তাকেই দিয়ে দিয়েছি। তো তারপরে এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিব, মানে চালটা দিয়ে দিব, জল গরম করতে বসিয়েছি, চালটা দিয়ে দিব। তো এই দিকে চালটা ঢালতে গেছি, তারপরে কর্তামশাই ফোন করলো যে নিচে লোক এসেছে, ছাদে কাজ করবে। আর এখন পুরো ভরা দুপুর বলতে গেলে জানেন, মানে 11:30 12টা বাজতে যায়, আর এখনও লোক এসেছে কাজ করবে। তো এখন হাত ছাড়াও করতে পারবো না, তাই বললাম যে ঠিক আছে, ওদেরকে কিন্তু ছাদে পাঠিয়ে দাও। তো এদিকে কিন্তু বাসন অল্প কিছু পড়েছিল, সেইগুলো মেজে দিয়ে কিন্তু আমি ছাদে যাব, ওদেরকে আমি দেখিয়ে দিয়ে এসেছি। তো এসে কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি, আর কাঁকড়াটাও ভেজে রেখে দিয়ে যাব। মশলা কিন্তু সব কিছু রেডি করে দিয়েছি, আর কাঁকড়ার তরকারিওটা কিন্তু আমার কর্তামশাই রান্না করবেন। তো এইগুলো কিন্তু সেই জন্য আমি রেডি করে দিয়ে ছাদে যাব। আর ওদের কাছে না থাকলে কিন্তু ওরা কোথায় কি করবে বুঝতে পারবে না, আমার অনেক গাছ নষ্ট করে দিবে। আসলে বন্ধুরা, আমার কিন্তু পুরো ছাদ বাগানই গাছ ভর্তি ছিল, আর এখন আমি একদমই পেরে উঠছি না, কারণ একার পক্ষে আর সব কিছু মানে মেনটেন করা সম্ভব হচ্ছে না। তাই ভাবছি যেসব গাছ আমার দরকার সেগুলো রাখবো, আর বাকি গাছগুলো কিন্তু আমি সব নষ্ট করে দিব। কিন্তু কিচ্ছু করার নেই, আমার কষ্ট তো খুব হচ্ছে, কিন্তু কি আর করব বলুন, একা আর পেরে উঠছি না। আর আমার কিছু কিছু গাছ আছে, ফলের গাছ, যেরকম কুল গাছ আছে, পেয়ারা গাছ আছে ছাদে। তো এখন দেখছি সেই কুল গাছ বলুন বা পেয়ারা গাছ প্রথম প্রথম যখন এনেছিলাম খুব ভালো ফল দিত বা ভালো ফল পেতাম, কিন্তু এখন কেন জানি না, ফল একটু বড় হতে না হতেই কিন্তু পোকা লেগে যাচ্ছে। তো আপনারাই বলুন, এত কষ্ট করে গাছ লাগাচ্ছি, এত ট্রিটমেন্ট করছি একটা ফলের আসার জন্য, তো সেই ফল যদি পোকা হয়ে যায়, তো সেই গাছ রাখতে ইচ্ছে করবে বলুন আপনারা? তো সেই জন্য কিন্তু সেই গাছগুলোকে আমি কেটে নষ্ট করে দিব। আর যেসব গাছ আমার মানে রেখেছি তো অনেক গাছ, কিন্তু যেগুলো এখন প্রয়োজন হবে না ভাবছি সেগুলোকে নিচে নামিয়ে দিব, আর কিছু গাছ আমি নষ্ট করে দিব, কারণ আর সম্ভব না একার পক্ষে, আর ছাদটাও আমার নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই ভেবেই কিন্তু আমি গাছ কিছু কমিয়ে দিব। আর বন্ধুরা, হয়তো আপনারা অনেক দিনই খেয়াল করেছেন, আমার কিন্তু এই সিঙ্কটা একটু নিচের দিকে, আর এটা করার আমার একটাই কারণ, আমি যখন বুড়ি হয়ে যাব, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে পারবো না বাসন, তখন কিন্তু এই চেয়ারে বসেই বাসনগুলো মাজবো। আর এই যে কোমরের একটু ব্যথা যখন তখন হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করলে কিন্তু কোমরের ব্যথাও হয়, আবার পায়ে যন্ত্রণাও হয়। তো সেই জন্য আমি কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সিঙ্কটা নিচের দিকে করেছি। আর যখন অসুবিধে হয় তখন কিন্তু আমি এইভাবে চেয়ারে বসে বাসনগুলো মেজে নিই, এতে কিন্তু আমার অনেকটাই সুবিধে হয়। তো সেই জন্য আমি এই সিঙ্কটা নিচে করেছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসলে অনেক সময় সিঙ্কের সঙ্গে আমরা একদম লেবেলে কিন্তু সিঙ্ক করি। আমারও যখন পুরনো রান্নাঘর ছিল, আসলে সত্যি কথা বলতে কি এটা আমার কিন্তু 3 নম্বর রান্নাঘর, আর হয়তো ভবিষ্যতে চেঞ্জ করতে পারবো না। তো সেই জন্য এটা লাস্ট রান্নাঘর, লাস্ট সিঙ্ক, সেই জন্য কিন্তু এভাবেই করে নিয়েছি। আগে কিন্তু আমার দুটো রান্নাঘরে সিঙ্ক ছিল, ওই উপরে যে টপ কাউন্টারটা আছে ওর সঙ্গে যেরকম প্রত্যেকেরই থাকে লেভেল অনুযায়ী, সেরকমই আমার ছিল। আর এটাকে কিন্তু আমি বুদ্ধি করে এইভাবে করেছি। এদিকে শিখা চন্দ কমেন্ট করেছে, বন্ধু হলাম, কেমন আছো বলো, ফ্রি হলে এসো আমার পরিবারে। আমি অবশ্যই যাব, তবে তোমাকে তুমি বলবো না আপনি বলবো সেটা কিন্তু আমিও এখনও ভেবে উঠতে পারছি না। আমি ভালো আছি, অবশ্যই সময় পড়লে একবার গিয়ে তোমার পরিবারে কিন্তু ঘুরে আসবো। আরও অনেকেই কমেন্ট করেছেন, তাদের প্রত্যেককে জানাই কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আসলে প্রত্যেক দিনই ভাবি যে শরীরে তো অনেক সময় অনেক কষ্ট হয় বা অনেক পরিশ্রম হয়, আমরা প্রত্যেকেই জানি। তো মাঝে মাঝে না মাথা খারাপ হয়ে যায়, মনে হয় যেন দূর আর করব না, ছেড়ে দিই। তো তারপরে দেখি যে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো এসেছে, তারপরে মনে হয় একটুখানি ভিডিও অন্তত দিয়ে দিই, তাই না?
আমার মতো অনেকেরই এরকম মনে হয়। তো কার কার এরকম মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কিন্তু প্রত্যেকের কমেন্টের আশায় কিন্তু আমরা প্রত্যেকেই বসে থাকি। আমার মনে হয় ইউটিউবে আমরা যারা কাজ করি, যারা হাউস ওয়াইফ, বিশেষ করে তাদের কথাই বলছি। তো আমরা তো এক ঘরেই থাকি সব সময়, এই নিজেদের লোকের সঙ্গে বা একটু হয়তো অন্য কোথাও ঘুরে এলে, এছাড়া তো বাইরের কোনো জগতের সঙ্গে আমাদের কোনো কানেকশান নেই, তাই না? আর এই ইউটিউব আমাদের সেই প্ল্যাটফর্মটা দিয়েছে। আমার একবার মনে হয় যে সবাইকে যদি আমরা বন্ধু করে বা একই ফ্যামিলির মধ্যে থাকতাম, তাহলে কত সুন্দর না হতো, তাই না? তো সেটা ভেবেও কিছু হয় না, জানি হবে না কখনো সেটা। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে আমার কিন্তু শাকের তরকারিটা হয়ে গেছে। দেখতে তো খুব সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে, কিন্তু খেতে কোনো টেস্টই হয়নি। তো এদিকে রান্নার মাঝে কিন্তু আমি দেখলাম যে আমার এখানে ট্রেগুলোতে সব ওই কর্পূর কিন্তু শেষ হয়ে গেছে। আসলে এখনকার যে কর্পূর গন্ধ বলতে কিছুই নেই। একদিন কি দুদিন গন্ধটা পাই, তারপরে আর গন্ধ বলতে কিছুই থাকে না। তারপরে দেখি আবার ছোট ছোট আরশোলা কোথা থেকে চলে আসে। তো আমি কিন্তু তা সত্ত্বেও দিতে কিন্তু ছাড়ি না। দু একদিন যে গন্ধটা পাই তাতেই বেশ ভালো লাগে। আবার 4-5 দিনের পরে আবার একটু একটু করে দিয়ে দিই। তো যাই হোক, সেটা রেখে দিয়ে কিন্তু আমি কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি। আর কাঁকড়াগুলো কিন্তু কর্তামশাই রেডি করে দিয়েছিল, আমি শুধু ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম ভিজে। আর আজকে বের করে এই যে রান্না করছি। রান্না আমি করব না, এই ভেজে একটু রেখে দিয়ে ছাদে যাব, কারণ মিস্ত্রিগুলো কাজ করছে, তাদের কাছে না থাকলে তারা কি করছে কিন্তু আমি একদমই বুঝতে পারবো না। তো এই যে দেখুন, ছাদে চলে এসেছি। আর এই যে এরা কিন্তু পরিষ্কার করছে। আমার ছাদটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে। আর এই যে কয়েকদিন ধরে বৃষ্টি কন্টিনিউ হতে আছে, তার জন্য কিন্তু আমি একদমই ছাদটা পরিষ্কার করতে পারিনি। আর ছাদ যদি নোংরা থাকে, ছাদ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেটার দিকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হয়। আর এই যে কত কষ্টের একটা কুল গাছ আমি কত বছর রেখেছিলাম জানেন বন্ধুরা, কেটে দিতে যে কি মন খারাপটা হচ্ছে, কি আর করব বলুন। কুল তো হচ্ছে কিন্তু পোকা হয়ে যাচ্ছে, তো রেখে আমি কি করব বলুন দেখি, সেই জন্য বাধ্য হয়ে কেটে দিচ্ছি। আর ওদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি গাছ কাটতে হবে। দুটো জবা ফুলের গাছ কিন্তু আমার পুরো পোকা ভর্তি হয়ে গেছে গোড়া থেকে। ওই যে মিলিবাগ মানে সাদা পোকাগুলো হয়, ওইগুলো কিন্তু পুরো গোড়া থেকে ভর্তি হয়ে গেছে। তাছাড়া গাছের গোড়াগুলো কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। যেহেতু আমরা ছাদে গাছ লাগাই বা ছাদ বাগান করি, তাদেরকে আমি একটা কথাই বলবো, যে ছাদে যে কোনো গাছ বেশি দিন কিন্তু রাখা যাবে না। ওই যে গোড়া যখন শক্ত হয়ে যায় বা মোটা হয়ে যায়, তখন কিন্তু ছাদের দেওয়াল ফাটিয়ে দেয়। আর এই যে দেখুন, ওরা কিন্তু তুলতেও হিমশিম খেয়ে গেছে দুটো গাছের গোড়া। বেশি দিন না, আমার এই 3 বছর হয়েছে গাছগুলো এতটাই গোড়া মানে মোটা হয়ে গেছে, কি বলবো আর। তো কোনো রকম অনেক কষ্ট করে তাদেরকে বললাম যে গোড়া না তুলে দিলে আমি নতুন করে গাছ লাগাতে পারবো না। তো সেই জন্য অনেক কষ্ট করে তারা কিন্তু গোড়াগুলো তুলে দিচ্ছে। এই যে দেখুন, আর মাটিটা পুরো শক্ত হয়ে গেছে, মানে এতটাই রোদ হয়েছে দুদিন ধরে, পুরো মাটি শুকে একদম শক্ত হয়ে গেছে। আর এই গোড়াগুলো তুলতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে। তো যাই হোক, ওরা তুলেছে, এখানে কিন্তু আমি আবার নতুন গাছ লাগিয়ে দিব। তো আমি এদিকে ওদের কাজ দেখতে দেখতে আর একটা কমেন্টের কিন্তু রিপ্লাই আমি না দিয়ে থাকতে পারলাম না। তো কমেন্টটা লিখেছে মেলোডি অফ ব্রততী আইডি থেকে। তো দাদাভাই লিখেছেন, আপনার জবা ফুলটি অত্যন্ত সুন্দর, ঠাকুর ঘরে এবং ঠাকুরের সিংহাসন দেখে মুগ্ধ হলাম। আপনার পুজো করার পদ্ধতি খুব ভালো লাগলো। বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম রইল। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। তো দাদাভাই, আপনাকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর এত ভালো একটা কমেন্ট করার জন্য। তো আপনাকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আগামী দিনগুলোতেও আপনি এইভাবে এগিয়ে যান, এই আশা নিয়ে কিন্তু আমিও থাকলাম। আর এই যে দেখুন, ওদেরকে কিন্তু আমি কয়েকটা গাছও গিফট করেছি, তো ওরা কিন্তু খুশি মনে নিয়ে গেল। তো তারপরে এসে দেখি তরকারিটাও হয়ে গেছে। আর তার সঙ্গে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম, কারণ জানি এরপরে অনেকটাই বড় হয়ে যাবে। তো